হায়রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথপ্রান্তে ফেলে যেতে হয়। শুভ সন্ধ্যা। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা, কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন। তো প্রথমে আমরা আলোচনার শুরুতেই একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করব। কবি পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি, আমাদের দেশের কবি নন। তিনি দক্ষিণ আফ্রিকার চিলি প্রদেশে জন্মগ্রহণ করেন এবং তিনার নামটা প্রকৃত নাম কিন্তু পাবলো নেরুদা নয়। ওনার প্রকৃত নাম নেপতালি রিকার্ডো রেন্স বাসোয়ালতো। তিনি পাবলো নেরুদা ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তার এই ছদ্মনাম গ্রহণের পিছনে দুটি কারণ আছে। তিনি যে দুজন বিশিষ্ট ব্যক্তির নাম থেকে এই ছদ্মনাম গ্রহণ করেছিলেন। প্রথমে পাবলো এই নামটা তিনি গ্রহণ করেছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব পল ভারলেইনের পাবলো এবং আরেকজন বিখ্যাত কবি ইয়াং নেরুদা। দুজনের কিছু কিছু অংশ নিয়ে ছদ্মনাম নিয়েছেন পাবলো নেরুদা। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তিনি এরকম ছদ্মনাম কেন গ্রহণ করলেন। তার দুটি কারণ আমরা বলতে পারি। এক নম্বর হিসাবে বলা যেতে পারে সেই সময় একটা রীতি ছিল যে বিশিষ্ট কবি সাহিত্যিকরা ছদ্মনাম গ্রহণ করবেন। এক, দুই, নেরুদা তার পিতাকে খুব ভয় করতেন, তাই তার সাহিত্য কীর্তি যাতে তার বাবা সহজে না দেখতে পান তার জন্য তিনি কিন্তু এই ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তারপরে আমরা আসি যে পাবলো নেরুদার যে অসুখী একজন কবিতা, এর মূল কবিতাটা নেওয়া হয়েছে পাবলো নেরুদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে। এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের প্রকাশকাল 1956-57 খ্রিস্টাব্দ। প্রসঙ্গত স্মরণীয় যে এই এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা দেস্তিচাদা কবিতাটি নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থ থেকে এবং এই লা দেস্তিচাদা কবিতাটি স্প্যানিশ ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুদিত হয়। আর এই ইংরেজি ভাষায় অনুদিত দ্য আনহ্যাপি ওয়ান কবিতাটা বাংলা ভাষায় অনুবাদ করেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে এই অসুখী একজন কবিতাটার মূল কবিতা এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের একটি কবিতা লা দেশদিচাদা। এই লা দেশদিচাদা কবিতাটা অনুদিত হয় ইংরেজি ভাষায় দ্য আনহ্যাপি ওয়ান নামে। আর এই আনহ্যাপি ওয়ান কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেন বা তর্জমা করেন বিখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে নবারুণ ভট্টাচার্যের অনুদিত অসুখী একজন কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। এই অসুখী একজন কবিতাটা নেওয়া হয়েছে নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে। এই পাবলো নেরুদার আরও অনেক পরিচয় আছে। তিনি শুধু একজন বিখ্যাত কবি নন, তিনি দার্শনিক, একজন কূটনীতিবিদ, রাজনীতিবিদ এবং তাকে বলা হয় বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি। তার কাব্যের মূল বিষয় মানবতা, সাম্যবাদ, স্বদেশপ্রেম, দেশবাসীর কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে, শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কল্যাণে তিনি কলম ধরেছিলেন। দীর্ঘদিন সাহিত্য সাধনার জন্য 1971 খ্রিস্টাব্দে পৃথিবীর সর্ববৃহৎ সাহিত্যিক পুরস্কার নোবেল সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। আমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের দেশে নজরুল, রবীন্দ্রনাথ, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে আধুনিককার বর্তমানে সময়ের নবনীতা দেবসেন, শঙ্খ ঘোষ, অনেক মহান মহান কবি সাহিত্যিক আছেন। তাহলে আমরা আমাদের এই মহান কবি সাহিত্যিকদের বাদ দিয়ে একজন বিদেশি কবির কবিতা পড়তে যাব কেন? আমরা এই প্রসঙ্গে বলতে পারি এই বিশ্বে যা কিছু মঙ্গল তা চির কল্যাণকর। তাই আমরা আমাদের সাহিত্যে, শিল্পে, জীবনযাত্রায়, মানোন্নয়নে যে কোনো মঙ্গলময় জিনিস সহজেই গ্রহণ করব, যাতে তাদের আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আরও এক পা এগিয়ে যেতে পারি। এবার আমরা
একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে অসুখী একজন কবিতাটার প্রেক্ষাপট কী। আমরা জানি যে একজন কবি সাহিত্যিক তার কাব্য কবিতা লেখার সময় সমকালকে পুঙ্খানুপুঙ্খভাবে সমকালের দুঃখ যন্ত্রণা বেদনাকে তাদের সাহিত্যে তুলে ধরেন, ফলে তাদের সাহিত্য হয়ে ওঠে সমকালের জীবনের দর্পণ। পাবলো নেরুদা এক্ষেত্রে ব্যতিক্রমী নন। সেই সময় অর্থাৎ 1934 খ্রিস্টাব্দের দিকে ফ্রাঙ্কো বলে এক স্বৈরাচারী শাসক স্পেনের সিংহাসন দখল করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখানকার সাধারণ মানুষ, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক থেকে শুরু করে সকলেই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফলে স্পেনে এক গৃহযুদ্ধ শুরু হয়। আর এই গৃহযুদ্ধের একজন সৈনিক হিসাবে যোগদান করেছিলেন আমাদের পাবলো নেরুদা। আর সেই স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটেই তিনি কিন্তু এই কবিতাটি লিখেছিলেন। অনেকে বলে থাকেন, অনেক সমালোচকই বলে থাকেন যে এই কবিতাটা স্পেনের গৃহযুদ্ধের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতেও তিনি লিখেছিলেন। তাহলে আমরা দুটোই ধরে নিতে পারি, স্পেনের গৃহযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। পাবলো নেরুদা এই বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নজরুলের মতো অনেক বিদ্রোহী কবিতা লিখতেন। তখনকার দিনে তার কবিতা বিপ্লবীদের এক প্রকার বিষমন্ত্র ছিল। তাহলে আমরা এখন আর আলোচনা ভূমিকা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি কবিতার মধ্যে। আলোচ্য কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে এবং স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষিতে এক বিপন্ন মানবতার আটটি প্রেমের কবিতা। আমরা সকলে প্রেমে বিশ্বাসী। প্রেমের পরিণতি দুই ধরনের হতে হয়, একটা বিয়োগান্তক, একটা মিলনাত্মক। আমরা সকলেই মিলনাত্মে বিশ্বাসী, কিন্তু আমরা আলোচ্য কবিতায় পাবো একটা ট্র্যাজেডি, যেখানে আমরা সবাই প্রেমের ক্ষেত্রে মিলনের দিকেই বেশি নজর দিই, কিন্তু এখানে আছে ছিঁড়ে যাওয়ার কথা, মিলনের কথা নয়। অর্থাৎ বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিপন্ন মানবতার ট্র্যাজেডিমূলক প্রেমের গল্প, অসুখী একজন কবিতার মধ্যে গল্প। চলে যাচ্ছি আমরা মূল আলোচ্য কবিতায়। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে। আমি তাকে ছেড়ে দিলাম, আমি বলতে এখানে কথক। আমরা কবি বলবো না, কারণ কবি যখন নিজেই কোনো কিছু বর্ণনা দেন তখন তাকে কবি না বলে কথক বলাই ভালো। তাহলে কথক তাকে ছেড়ে দিলেন। কাকে ছেড়ে দিলেন? তার প্রিয়তমা প্রেমিকাকে। কোথায় ছাড়লেন? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমরা যখন কোথাও যাই, বাইরে যাই, তখন আমাদের আত্মীয়রা আমাদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে যায়। কবি তার প্রিয়তমা পত্নীকে অপেক্ষায় দাঁড় করিয়ে দিলেন। অপেক্ষা কথার অর্থই যে তিনি হয়তো আবার ফিরে আসবেন, এরকম একটা কথা দিয়ে চলে গেলেন। কত দূরে গেলেন? আমি চলে গেলাম দূর দূরে। এ প্রসঙ্গে আর একটু বলে রাখি যে কবির যেখানে প্রেমিকার কথা বলা হয়েছে, এই প্রেমিকার নাম কি? কবির কোনো প্রেমিকার নাম পাওয়া যায় না। তিনি তার প্রেমিকা ছিল একজন বর্মীজ তরুণী, তার সঙ্গে কবির পরবর্তীকালে বিচ্ছেদ ঘটে। আমি চলে গেলাম দূর দূরে। কবি কোথায় গিয়েছিলেন? দেশমাতৃকাকে উদ্ধারের জন্য যুদ্ধে গিয়েছিলেন। কত দূরে? অনেক দূরে। গেলাম দূরে ডট ডট, অর্থাৎ কবি এত দূরে গিয়েছিলেন, সেই দূরত্বটা বোঝানোর জন্য এখানে তিনি ডট ডট শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমরা বুঝে নিতেই পারি কবি যুদ্ধ গিয়েছিলেন। কবি বুঝেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধে অংশগ্রহণ করা মানে সমূহ মৃত্যু। তাই তিনি এই মৃত্যুকেই হয়তো অনেক দূর দূর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে বলতে এখানে কবির প্রেমিকা। কবির প্রেমিকা জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। যদি তার প্রেমিকা জানতো কথক ফিরে আসবে না, তাহলে হয়তো তার কথককে যুদ্ধে তার প্রেমিকা ছাড়তো না। আমরা অভিষেক কবিতা পড়তে গিয়ে দেখেছি, যখন ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তার প্রিয়তমা পত্নী প্রমীলা এসে তাকে জড়িয়ে ধরছে এবং যুদ্ধ যেতে বারণ করছে। কিন্তু এখানে কথকের প্রেমিকা জানতো না যে সে আর ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর
কেটে গেল। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কতক চলে গেলেন, কিন্তু সময় দাঁড়িয়ে থাকলো না। একটা কুকুর হেঁটে গেল, প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলছে। হেঁটে গেল গির্জার এক নান। নান মানে সন্ন্যাসিনী। অর্থাৎ একটা কুকুর চলে যাওয়া, একটা সন্ন্যাসী হেঁটে যাওয়া, একটা সপ্তাহ কেটে যাওয়া, একটা বছর কেটে যাওয়া, এর মধ্যে দিয়ে কবি সময়ের প্রবহনতাকে বোঝানোর চেষ্টা করেছেন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। হয়তো তার প্রেমিকা তার জন্য অপেক্ষায় আছে, কিন্তু প্রকৃতি সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে নিজস্ব ছন্দে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবি যেই পথে গিয়েছিলেন তার পদচিহ্ন বৃষ্টিতে এসে মিটিয়ে দিল। ঘাস জন্মালো রাস্তায়, কবির রাস্তায় ঘাস জন্মে গেছে। অর্থাৎ সময় কাউকে ক্ষমা করে না। কে কোথায় যাবে সেটা তার নিজস্ব ব্যাপার। প্রকৃতি নিজের ছন্দে চলতেই থাকবে। তাই প্রকৃতি নিজের ছন্দে চলছে। পৃথিবী চলমান জীবন প্রবাহ কবির সমস্ত পার্থিব প্রবাহকে মুছে ফেলল। তার কোনো স্মৃতি প্রকৃতি রাখতে চাইলে না। হয়তো তার স্মৃতি, তার ফিরে আসার কথা তার প্রেমিকার কাছেই থাকলেও প্রকৃতি তার কথাকে মুছে ফেলল। কবি এটাই বোঝাতে চাইছেন। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে এখানে কবির প্রেমিকার। আমরা জানি আমরা যখন কোনো বিপদের মুহূর্তে থাকি তখন যেন আমাদের সময় অতিবাহিত হতে চায় না। অনেক দিন যুদ্ধে গেছেন, অনেক দিন হয়ে গেছে, সে ফিরে আসছে না। কবির কতকের প্রেমিকার যেন সময় আর কাটতে চাইছে না। সময়গুলো তার উপরে যেন পাথরের মতো চেপে ধরছে তাকে। একটা মুহূর্ত কাটতে চাইছে না। একটা দিন তার কাছে অনেক বড় হয়ে গেছে। গভীর চিন্তায় কথকের প্রেমিকা আচ্ছন্ন। তার রাত কাটে তো দিন কাটে না। কথককে ছাড়া প্রেমিককে ছাড়া তিনি যেন মণিহারা ফণি। এই বিরহ বেদনা তাকে কুরে কুরে খাচ্ছে। তার অনুপস্থিতি তাকে কতটা বেদনাবহ করে তুলেছে কবি এই লাইনগুলির মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন। তার বেদনা যেন পাষাণ ভারের মতো, কোনো মতেই কাটতে চায় না, তার উপরে অহরহ নেমে আসতেই আছে। অর্থাৎ দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে বিরহিণী একজন প্রেমিকার আরতি যেন কবি এই 2-1 লাইনের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন। তারপর যুদ্ধে এলো। কথক তো যুদ্ধে গিয়েছিলেন, ঠিক সময়ে যুদ্ধ শুরু হয়ে গেল। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমরা জানি যুদ্ধ মানেই রক্তের হোলি উৎসব। লুটতরাজ কালোবাজারিদের চক্রান্তে সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার সময় ঠিক যুদ্ধে এরকম লুটতরাজদের কারবার, রক্তের হোলি উৎসব এসে হাজির। কি হলো যুদ্ধের ফলে? যুদ্ধ কিভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমরা জানি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মুখ দিয়ে যে লাভা বের হয়, তরল ম্যাগমা বের হয়, সেগুলো সঞ্চিত হয়ে পাহাড় তৈরি হয়, তাকে বলা হয় আগ্নেয় পাহাড়। কিন্তু যুদ্ধের বিভীষিকা কে নিয়ে এসেছিল? রক্তের লাভা। যুদ্ধ মানেই খুনোখুনি। তাই এই যুদ্ধের যে বিভীষিকা, এই যুদ্ধের বিভীষিকাকে বোঝানোর জন্য কবি কিন্তু যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করছেন। রক্তের স্রোতে সমতল ভূমি রক্তাক্ত হয়ে গেল, মাটি যেন পঙ্কিলে পরিণত হলো রক্তে। আর এই যুদ্ধের পরিণতি কি হলো? শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না, শিশুরা খুন হলো। রক্তের যুদ্ধের করাল গ্রাস থেকে শিশুরাও কিন্তু রেহাই পেল না। আমরা জানি শিশুরা নিরপরাধ, শিশুরা কোনো অপরাধ করেনি। যুদ্ধে তাদের কোনো
অপরাধ ছিল না, কিন্তু তাদেরকেও যুদ্ধের করাল গ্রাসে মারা যেতে হলো। আর কি হলো? আর বাড়িরাও খুন হলো। বাড়িরা বলতে এখানে বাড়ির বড়রা, অর্থাৎ শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউ এই যুদ্ধের করাল গ্রাস থেকে রক্ষা পেল না। লুপ্তরাজদের আক্রমণ থেকে কেউ রক্ষা পেল না। বিভীষিকাময় যুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংসই করে চলল, কিন্তু কি হলো? সেই মেয়েটির মৃত্যু হলো না। আমরা জানি যুদ্ধ আমাদের অনেক কিছু ধ্বংস করতে পারে, অনেক কিছু নিয়ে যেতে পারে, কিন্তু দুটো জিনিস কখনোই নিয়ে যেতে পারে না। এক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মানবতা। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মানবতা বেঁচে থাকবেই, যুদ্ধ যতই তার করাল গ্রাস গর্জন করুক না কেন। আর কি? আর মানুষের অন্তরের পবিত্র ভালোবাসা। মানুষের অন্তরের পবিত্র ভালোবাসাকে যুদ্ধ কখনো ধ্বংস করতে পারবে না। যদি মানুষের অন্তরের পবিত্র ভালোবাসাকে যুদ্ধ ধ্বংস করতে পারত, তাহলে এই মেয়েটিরও মৃত্যু হতো। কিন্তু মেয়েটির মৃত্যু হয়নি। প্রকৃত অর্থে মেয়েটির অবশ্যই মৃত্যু হয়েছিল, মেয়েটি মারা গিয়েছিল, কিন্তু তার ভালোবাসার মৃত্যু হয়নি, কারণ ভালোবাসা চিরন্তন। বিখ্যাত কবি জীবনানন্দ দাশ তার একটি কবিতায় লিখেছেন, আমি 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, একটা মানুষ 1000 বছর বাঁচে না, 1000 বছর ধরে সে পথ হাঁটতে পারে না। অর্থাৎ মানুষ মারা যেতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা চিরন্তন। তার আরও এক বিখ্যাত কবিতায় আছে যে মিশরের এক মানুষই তার প্রেমিকার জন্য 1000 বছর ধরে একটা করে মুক্ত নীল গ্লাসে রাখছিল। তো একটা প্রেমিকা, একটা মানুষই 1000 বছর বাঁচে না, 1000 বছর অপেক্ষা করতে পারে না, কিন্তু কি অপেক্ষা করতে কি বেঁচে থাকে? তার ভালোবাসা বেঁচে থাকে। ভালোবাসা যে চিরন্তন, ভালোবাসার প্রেমের যে মৃত্যুঞ্জয়ী রূপ আছে, সেই মৃত্যুঞ্জয়ী রূপকে কবি কিন্তু এই কবিতার মধ্যে দেখানোর চেষ্টা করছেন।